আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান খেলার জগৎ। আসাম ক্রিকেট সংস্থার স্থায়ী সদস্যপদ লাভ করল লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থা। দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয় লক্ষ্মীপুর সহ গোটা উপত্যকা ক্রীড়া মহলে খুশির হাওয়া বইছে। আনন্দিত সংস্থার কর্মকর্তারাও। স্থায়ী সদস্যপদ লাভ করা প্রসঙ্গে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি তথা বিধায়ক রাজদেব গোয়ালা বললেন, আমি অনেক আনন্দিত। আজকে লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থা 1998 সনে স্থাপিত হয়েছিল। ওই সময় আমার পিতা স্বর্গীয় দীনেশ প্রসাদ গোয়ালা সভাপতি ছিলেন এবং সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দে মহাশয় ছিলেন এবং অনেকেই ওই কমিটিতে ছিলেন। আমি সবাইকে আমার শ্রদ্ধা জানাচ্ছি এবং এই 27 বছরের যারা পরিশ্রমের ফলে আজকে আমরা স্থায়ী পদ আমরা পেয়েছি, এটার জন্য আমরা গর্বিত, অনেক আনন্দিত। এবং এটা খালি লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থা নয়, গোটে বরাক উপত্যকার ক্রিকেট জগতে বা ক্রীড়া জগতে এটা একটা অনেক বড় উপলব্ধি আমি মনে করি। এবং আমি বিশেষ ধন্যবাদ জানাচ্ছি মাননীয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়। উনি আজকে আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে ক্রীড়াকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, বিসিসিআই সেক্রেটারি দেবজিৎ শইকিয়া মহাশয় এবং আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি তরঙ্গ গগৈ সহ অ্যাপেক্স কাউন্সিলের সদস্যরা, প্রত্যেক আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশনের সদস্যদেরকে আমি বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার প্রত্যেক সদস্য এবং লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার অধীনে যত ক্রীড়া প্রেমী ক্লাব প্লেয়ার আমি সবাইকে আমার অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং আশা করছি আগামী দিনে আমাদের এই অঞ্চলে ক্রিকেটের প্রচার প্রসার, ক্রীড়ার প্রচার প্রসার আরো হবে, এটাই আমি মনে করি। এবং এটা আমাদের জন্য একটা আমি মনে করি ঐতিহাসিক দিন হয়েছে এবং অনেক প্রচেষ্টা পরে আজকে এই ফলটা আমরা পেয়েছি। আর কি বলবো, এর থেকে বড় উপলব্ধি আমার জন্য নয়, এটা আমার একটা স্বপ্ন ছিল। এবং নিজে আমি জেলা ক্রীড়া সংস্থা যখন স্থাপিত হয়েছিল, আমি সদস্য হিসাবে ওই সংস্থাতে ছিলাম। প্রথমবারের মতো যখন লক্ষ্মীপুর ডিএসএ ইন্টার ডিস্ট্রিক্ট খেলার জন্য বাইরে যায়, বোকাঘাট আমরা গিয়েছিলাম, আন্ডার 16 আমাদের ক্রিকেট দল ছিল, ওই টিমে আমি ছিলাম ক্যাপ্টেন হিসাবে। এবং তারপরে আমি ক্রিকেটের ব্রাঞ্চ সেক্রেটারি ছিলাম এবং আজকের দিনে আমি সভাপতি পদে আছি। তো এই যে সফর একটা এত লম্বা একটা স্ট্রাগল ছিল, আজকে আমাদের যত পরিশ্রম সার্থক হয়েছে আমি মনে করি। এই যে সদস্য পদ গ্রহণ বা লাভ করা, এটা কি কোনো নিয়ম রয়েছে বা আপনারা আবেদন করেছিলেন, কবে করেছিলেন? আমরা অনেক দিন থেকে, স্থাপনার পর থেকে আমরা আবেদন করছি এবং গত প্রায় 30 বছর, 27-28 বছর থেকে কোনো জেলা ক্রীড়া সংস্থা বা কোনো সংস্থাকে আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন স্থায়ী সদস্য পদ দেয়নি। এটা প্রায় প্রায় 30 বছরের পরেই এই স্থায়ী সদস্য পদ দেওয়া হয়েছে। আর এটা নিশ্চয়ই আমাদেরকে অনেক আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো ক্রিকেটকে আগামী দিনে। এবং তার সাথে সাথে আমি দাবিও করেছি এই সভাতে কি আমাদের কাছাড়ে, বিশেষ করে যেহেতু আমি উধারবন থেকে বিধায়ক নির্বাচিত হয়েছি, আমি অনুরোধ করেছি আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশনকে কি যদি আমরা উধারবন বিধানসভা, যেটা শিলচর ডিএস এর অধীনে, যদিও কিছু অংশ লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থারও রয়েছে উধারবন বিধানসভা কেন্দ্রে, তো আমরা যদি একটা ভালো জায়গা যদি আমরা বের করে দিতে পারি, তো আমি অনুরোধ করেছি আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশনকে একটা উন্নত মানের মডার্ন অ্যামিনিটিসকে দিয়ে একটা একাডেমি এবং একটা ক্রিকেট গ্রাউন্ড আমাদের এই অঞ্চলে করার জন্য আমরা ওনাদেরকে বিশেষ অনুরোধ জানিয়েছি। তো আপনি কি মনে করেন যে লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থা, আমরা দেখেছি দীর্ঘদিন থেকে বিশেষ করে ক্রিকেটে একটা ভালো সুনাম অর্জন করে চলেছে, রাজ্য দলে খেলছে, আন্তর্জেলা প্রতিযোগিতায় সুনাম অর্জন করেছে, সেটারও একটা ফসল? নিশ্চয়ই আমরা আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্লেয়িং মেম্বার হিসাবে আমরা ছিলাম। গত 26 বছর আমরা প্লেয়িং মেম্বার হিসাবে আমরা পার্টিসিপেট করেছি এবং খুব কম জেলা রয়েছে যারা ডোমেস্টিক টুর্নামেন্ট অর্গানাইজ করে এবং প্রত্যেক ইন্টার ডিস্ট্রিক্ট টুর্নামেন্টে পার্টিসিপেট করে। তো আমাদের
ওই সময় থেকেই আমরা প্রত্যেক বছর আমরা ডোমেস্টিক ক্রিকেট টুর্নামেন্ট 2-3টা খেলাধুলা আমরা অর্গানাইজ করেছি ক্রিকেটের বিশেষ করে। তারপরেও আমরা ইন্টার ডিস্ট্রিক্ট টুর্নামেন্টে প্রত্যেক বছর আমরা অংশগ্রহণ করেছি এবং এই সমস্ত রেকর্ড পত্র, আমাদের পারফরমেন্স, আমাদের সক্রিয় হিসাবে যে আমাদের জেলা ক্রীড়া সংস্থা কাজ করছে এবং ক্রীড়ার জন্য যে আমাদের যে জেলা ক্রীড়া সংস্থার যে অবদান রয়েছে, তার জন্য এইগুলা সবাই খতিয়ে দেখা হয়েছে, যার কারণে আমাদেরকে এই সদস্যপদ গ্রহণ দেওয়া হয়েছে আমি মনে করি। এবং সাথে আজকের দিনে যারা এই আমাদের বিসিসিআই সেক্রেটারি দেবজিৎ শইকিয়া এবং তরঙ্গ গগৈ, ওনাদেরকে আমরা কয়েকবার আবেদন দিয়েছি, আগেও দিয়েছি, 26 বছর থেকে আমরা আবেদন দিচ্ছি, দাবি করে আসছি, কিন্তু আলটিমেটলি এইবার এই কাজটি হয়ে গেছে। তো এটা একটা সৌভাগ্য বলা যায়, কেননা আপনি একদিকে সভাপতি জেলা ক্রীড়া সংস্থার, আবার উধারবন্দের বিধায়ক হিসাবে আপনি এইবার মনোনীত বা জয়ী হয়েছেন, সেটাও একটা আপনার কাছে একটা সৌভাগ্য। আমি মনে করি আমার অনেক বড় সৌভাগ্য, আর মা কাচাকান্তির আশীর্বাদে এটা সম্ভব হয়েছে। এই লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থায় আগামীতে কোনো স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা রয়েছে? লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার নিজস্ব একটা গ্রাউন্ড রয়েছে এবং একটা ইনডোর স্টেডিয়ামের নির্মাণ কাজ প্রায় শেষের পথে। আগামী দিনে ক্রিকেটের জন্য একটা স্পেশাল স্টেডিয়ামের জন্য আমি অলরেডি দাবি করেছি, তো আশা করছি হবে নিশ্চয়ই। এবারে নুরুদ্দিন সিনিয়র আন্তঃজেলা ক্রিকেট টুর্নামেন্টে হাইলাকান্দি দলের পারফরমেন্স অন্যবারের তুলনায় ভালো ছিল বললেন হাইলাকান্দি জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট সচিব কৃষ্ণেন্দু দাস। তিনি জানালেন, নুরুদ্দিন ক্রিকেটের এলিট গ্রুপের এবং প্লেট গ্রুপের খেলা শেষ হলো। আমাদের পরশুদিন খেলা শেষ হয়েছে এলিট গ্রুপে, প্লেট গ্রুপের শেষ হয়েছিল এই মাসের 8-9-তে। এখানে প্লেট গ্রুপের চ্যাম্পিয়ন হচ্ছে বরপেটা ধেমাজিকে হারিয়ে। যারা চ্যাম্পিয়ন হয়েছে ওরা পেয়েছে 10 লাখ, আর যারা নার্স হয়েছে ওরা পেয়েছে 7 লাখ। এই হিসাবে ধেমাজি 7 লাখ পেয়েছে, বরপেটা 10 লাখ পেয়েছে। এলিট গ্রুপে এনএফ রেলওয়ে গুয়াহাটিকে পরাজিত করে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করেছে। এনএফ রেল পেয়েছে চ্যাম্পিয়ন বাবদ 15 লাখ টাকা, আর গুয়াহাটি পেয়েছে রানার্স বাবদ 10 লাখ টাকা। তো এই পর্যন্ত আমাদের এখানে এই বছর নুরুদ্দিন ট্রফি শেষ হলো, সুন্দরভাবে সফল হয়েছে। আসাম ক্রিকেট সংস্থাকে আমি আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, যারা সুন্দরভাবে টুর্নামেন্টটা শেষ করেছেন। হাইলাকান্দি জেলা ক্রীড়া সংস্থার মাঠে যে খেলাগুলো হয়েছিল তা সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। হ্যাঁ, এগুলো সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে, আর পরের রাউন্ডগুলোতে খেলাগুলো সুন্দরভাবে শেষ হয়েছে। তো হাইলাকান্দি দল কতটা গিয়েছিল এবার? হাইলাকান্দি দল সেমিফাইনাল রাউন্ডে হেরেছে। সেমিফাইনাল রাউন্ডে 3টি টিম ছিল, 3 টিমের মধ্যে এক টিম বেরোবে ওই গ্রুপে, মানে আমাদের গ্রুপ থেকে এই ধেমাজি গিয়েছিল। তো হাইলাকান্দি দল অন্যান্য বারের তুলনায় নিশ্চয়ই ভালো পারফরমেন্স দেখিয়েছে। হ্যাঁ, অন্যবারের তুলনায় এবার ভালো রেজাল্ট করেছে। এখন ভবিষ্যতে দেখা যাক, আমরা ফাইনাল পর্যন্ত তো আশা আছে, কিন্তু এবছর আশা ছিল, কিন্তু খেলতে গিয়ে সব প্লেয়াররা খেলতে পারেনি ভালো করে, যার জন্য আর যাওয়া হয়নি আর কি। নিয়মিত সেটা আগামীবারও খেলা হতে পারে এই মাঠে। হ্যাঁ, সেম প্যাটার্নেই খেলা হবে, নেক্সট ইয়ার সেম প্যাটার্নেই খেলা হবে। ক্রিকেট সংস্থা ওই সেম সেম প্যাটার্নে খেলা চালাবে আর কি। তো আপাতত সমাপ্তিটা আনুষ্ঠানিকভাবে হলো কি? আনুষ্ঠানিকভাবে এটার প্রোগ্রাম করে, প্রোগ্রামটা এসিএ প্রত্যেক বছর প্রোগ্রামটা করে থাকে এসিএতে। ওই প্রোগ্রাম করে ওই সবের প্রাইজ গুলো সব টিমগুলোকে দিয়েছে বাস। আচ্ছা, ক্রিকেটের আর কি কি খেলা? তো আমাদের স্টার্ট অনুযায়ী তো আমাদের 19 খেলা রয়েছে, 16 খেলা রয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমরা এখনো কোনো ডেট পাইনি। এখন তো সিনিয়র ডেট শেষ হয়েছে, এখন খুব সম্ভবত 19-16 ডেট পড়বে। হয়তো আমাদের বরাকভ্যালির জন্য খেলা পড়বে কিনা এটা নিয়ে একটা সংশয়, কারণ এখন আমাদের বর্ষাকালীন সময়, যার জন্য এখন আমাদের খেলা করানোটা একটু কঠিন ব্যাপার। এখন দেখা যাক। মেয়েদের ক্রিকেট হওয়ার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, মেয়েদের ক্রিকেটে আমার হিসাবে 19 কি সিনিয়র একটা টুর্নামেন্ট হবে, কিন্তু এখনো আমরা কোনো ডেট পাইনি। ডেট পেলে আমরা বলতে পারবো যে কোন দিন স্টার্ট হবে, কোন দিন শেষ হবে।
শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে 14 মে সরকারি স্কুলে খেলার মাঠে জেলার ফুটবলারদের জন্য প্লেয়ার্স সাবস্টিটিউশন স্ট্যান্ডের উদ্বোধন হলো। উদ্বোধন করলেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস। এই উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রেখে প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস বলেন, সকল বন্ধুদের ধন্যবাদ জানাচ্ছি যেখানে আপনারা উপস্থিত হয়েছেন। আজকে দুইটা ইভেন্ট এখানে হবে। একটা তো হয়ে গেল সাবস্টিটিউট প্লেয়ার স্ট্যান্ড কম্পিটিশন হবে এখন। তো আমি খুশি যে আমি একটা নিমন্ত্রণ পেয়েছিলাম হোয়াটসঅ্যাপে, আর আজকে এসেছি গুয়াহাটি থেকে। তো ভাবলাম যে চলি ওখানে গিয়ে ও একটা উপস্থিত আসলাম। আপনারা রয়েছেন, সকলকে যাতে সুন্দরভাবে হয় আজকে থেকে যারা শুরু হচ্ছে এই শুভকামনা করে বক্তব্য শেষ করছি। নমস্কার। শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থা আজীবন সদস্য বিমান বিহারী সিংহ বললেন, মৃণাল দীর্ঘদিন ফুটবলের সাথে জড়িত। মৃণালের প্রত্যেকটা মিটিংয়ে মৃণালে চেষ্টা করতো যে এই প্লেয়ার স্ট্যান্ডটা হবার জন্য। আজকে সেটা বাস্তবায়িত হয়েছে আমাদের হাত ধরে। তো একটা জিনিস আমি বলবো, জেলা ক্রীড়া সংস্থার সেটা একটা সম্পত্তি অ্যাসেট, সেটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব যেমন জেলা ক্রীড়া সংস্থার আছে, তদুপরি যারা সেটা ব্যবহার করবেন এবং যাদের উদ্দেশ্যে সেটা নির্মিত হয়েছে, বিশেষ করে যারা ফুটবল খেলে, তারাও এই জিনিসটা ভালোভাবে ব্যবহার করবে এবং ভালোভাবে রাখার ব্যবস্থা করবে। তাদেরও দায়িত্ব আছে। আমি অনুরোধ করব তাদেরকে, প্রতিটি ক্লাবের সম্পাদককে আমি অনুরোধ করব তারা যেন এই দায়িত্বটুকু তাদের খেলার দিন পালন করেন। আপনারা ব্যবহার করবেন, খেলোয়াড়রাই ব্যবহার করবেন, অতএব এটা আপনাদেরও দায়িত্ব, জয়েন্ট দায়িত্ব আছে জেলা ক্রীড়া সংস্থার এবং খেলোয়াড়দের। এই বলে আমি সময় নষ্ট করব না, আজকের খেলা শুরু হবে এখন। আমি জেলা ক্রীড়া সংস্থাকে সেটা উদ্বোধনের জন্য আমাকে এখানে এনেছে, তার জন্য ওদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের কর্ম এগিয়ে যেতে আমার যতটুকু সাহায্য আমি নিশ্চয়ই করব। আর মিশন বাবুকে আমি বলবো যে আপনি থাকলে নিশ্চয়ই কামগুলা ত্বরান্বিত হবে। এই বলে সবাইকে আবার আমার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। এদিকে শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থার আজীবন সদস্য এবং জেলার বিশিষ্ট ক্রীড়া সংগঠক রজত দাস তার খেলাধুলার জীবনের স্মৃতিচারণ করে আজ এক সাক্ষাৎকারে আমাদের জানালেন, আমার স্পোর্টস কেরিয়ার শুরু হয়েছে বলতে গেলে 1957-58 থেকে। তখন আমি স্কুল টিমে খেলি, গভট হায়ার সেকেন্ডারিতে 59 থেকে খেলেছি। ক্লাস 8-এ উঠে আমি ভলিবলে চান্স পেয়েছি, 9-এ উঠে ফুটবলে চান্স পেয়েছি। তারপর স্কুল থেকে বেরিয়ে নানান ক্লাবে খেলেছি, যেমন টাউন ক্লাবে খেলেছি, ইয়ংস্টার ক্লাবে খেলেছি। আর ফুটবলে আমার হাতে করি বলতে গেলে ইন্টার ক্লাব ফুটবলে প্রথম আমি খেলেছি ইন্টারন্যাশনাল ক্লাব। ইন্টারন্যাশনাল ক্লাবে আমি প্রথম ডিভিশন ফুটবল খেলি। তারপর থেকে আমি নানান ক্লাবে খেলেছি, বললাম তো। এরপর আস্তে আস্তে পিডাব্লিউডিতে আমার চাকরি হয়ে গেল। এরপরে রেগুলার আমি পিডাব্লিউডি খেলেছি, ফুটবল খেলেছি, ভলিবল খেলেছি। ভলিবলটাই বেশি খেলেছি। ফুটবলটা তখন সামলালটাও ছিল গোলকিপার, আমিও ছিলাম গোলকিপার। তো দুইটা মাঝে মিলেমিশে খেলতাম আর কি। তারপর তখন করিমগঞ্জের যে খেলাধুলা যে পরিস্থিতি ছিল, যে পরিধি ছিল, স্কুলগুলোতে তখন খেলাধুলাটা বিরাট প্রসারতা ছিল। প্রতিটি স্কুলে একটা কম্পিটিটিভ মাইন্ড ছিল স্কুলগুলোর মধ্যে, ছেলেদের মধ্যে ছিল, শিক্ষক মশাইরা যারা ছিলেন ওনাদের মধ্যেও ছিল। তো তখন একটা স্কুলে খেলা হলে, যেদিন খেলা থাকতো স্কুল ছুটি হয়ে যেত, সব ছেলেরা মাঠে আসতো, যার যার টিমকে সমর্থন করতো। টিচাররাও আসতেন মাঠে উৎসাহ দেওয়ার জন্যে, যেটা এখন বিরল, দেখা যায় না। একটু দুঃখ হয় ওইসব দেখলে আর কি। আমরাও দেখেছি অনেক কিছু। আর ক্লাবগুলো তখন আজকে যেভাবে দিনদশার মধ্যে ক্লাবগুলো চলছে এটা সত্যি, কিন্তু অনেক ব্যাপারে কিছু কিছু ফ্যাসিলিটিস পাচ্ছে যেটা আগে ক্লাবগুলোতে ছিল না। সরকারি কোনো অনুদান ছিল না। এখনও কোনো ক্লাবগুলো সরকারি অনুদান বিশেষ কিছু পায় না, ডিএসএতে পায়, ডিএসএ পায় এখন।
খেলাধুলার স্বার্থে কোনো ফান্ড আছে ডেভেলপমেন্টের জন্য আসে। তো আগে এইসবও ছিল না। তো তখন একটা ক্লাবের মধ্যে একটু ধনী ক্লাব আমরা ধরে নিতাম টাউন ক্লাবটা। একটু টাউন ক্লাবে যখন আমরা খেলেছি তখন রিফ্রেশমেন্ট অন্যরকম ছিল, একটা এলাই ব্যাপার। হ্যাঁ, তখন যারা কর্মকর্তারা ছিলেন ওনারা ছিলেন এখানে স্পোর্টসের দিকপাল একদিকে, যেমন আমার পূর্ণেন্দু বিকাশ লুহ টাউন ক্লাবের, তারপরে ছিলেন আশুতোষ ভট্টাচার্য, তারপরে ছিলেন রঞ্জিত চক্রবর্তী, মানে আমরা যাকে আদিতা বলে জানি, উনি ছিলেন। ওইরকম আরও অনেকেই ছিলেন যাদের নামও এখন আমার ঠিক মনে আসছে না। তো বেশ মজা হতো তখন। আর একটা জিনিস, তখন অভিভাবকের মধ্যে এখন যেরকম স্বতঃস্ফূর্ততা দেখা যাচ্ছে তখন ঠিক এতটুকু ছিল না। তখন আমরা দেখতাম মাঠে, যেমন আমরা হরদয়াল বাবু মাঠে আসতেন, হরদয়াল দাস, মানে এখন ওনার প্রত্যেক ছেলেরাই কিন্তু ফুটবলার, যেমন বিখ্যাত ফুটবলার আসামের অজয় দাস, তারপর অনাদি তপন, যে আসাম স্টেট খেলেছে, জুনিয়র স্টেট খেলেছে। তারপর অরূপ দাস, অরূপ বর্তমানে ক্যালকাটাতে আছে, ও ইস্ট বেঙ্গলে খেলেছে। তারপর ওরা প্রত্যেক ভাই খেলাধুলা জগতে আছে, মানে বাবার যে উৎসাহ ছিল আর কি, ছেলেরা খেলাধুলা করবে উনি এসে দেখতেন, এটা ওদের ছিল একটা বিরাট উৎসাহের ব্যাপার। তাছাড়া ছিলেন আমাদের পরম পূজনীয় আমাদের শিক্ষক মশাই ফণীভূষণ চৌধুরী মহাশয়। তারপরে আসতেন মনোরঞ্জন শর্মা, একজন ছিলেন সুকুমার দত্ত, গভর্নমেন্ট আমরা দেখেছি, ছোটোবেলা দেখেছি, তখন আমি স্কুলের চান্স পাইনি, সমর সেন ছিলেন গভর্নমেন্ট স্কুলে, ওনারা আসতেন। রসেন্দ্র দেব, রসেন্দ্রবাবু নীলমণি হাই স্কুলের, উনি তো একদম মানে মাঠের লোক বলা যায়, অত্যন্ত সোশ্যাল মানুষ ছিলেন উনি। তো এইভাবে তখন আমরা খেলাধুলা দেখেছি, এবং ওইসব দেখে ওনাদের কাছ থেকে আমরা প্রেরণা পেয়ে আমরা ধাপে ধাপে এগিয়ে গেছি। যেটুকু যাওয়ার আমাদের পরিস্থিতি পরিধি অনুযায়ী যেটুকু যাওয়ার সেটুকু যেতে চেষ্টা করেছি মাত্র, এই পর্যন্তই। আর সাধনা হচ্ছে সবচেয়ে বড় জিনিস, সাধনার ভেতর দিয়ে অনেক কিছু করা যায়। তো আমরা তখন ওই বড়দের খেলা দেখে, ওনাদের খেলা দেখে ওদের মতো খেলতে চেষ্টা করতাম। ওদের কি আমরা ছিল, তখন তো আর টেলিভিশনের যুগ ছিল না, আর রেডিওতে মোটামুটি আমরা রিলে শুনতাম, ফুটবলে মোহনবাগান ইস্ট বেঙ্গলের খেলা, এরকম বড় খেলা দেখতাম। ক্রিকেট তখন তো টেস্ট ম্যাচের যুগ ছিল, ক্রিকেট দেখতাম, রেডিওতে রিলে শুনতাম, ওইটাই ছিল। তখন টেলিভিশন ছিল না, অন্যরকম এরকম মিডিয়াও ছিল না, সাপ্তাহিক পত্রিকা ছিল, পত্রিকা উঠতো। আর ক্যালকাটা থেকে কিছু পত্রিকা আসতো, খেলার পত্রিকা, যেমন খেলার মাঠ, গড়ের মাঠ, ওইসব খেলা, গড়ের মাঠ, ওইসব পত্রিকা আসতো, ওইসব আমরা পড়তাম। তো এই ছিল আগের খেলাধুলা, একটা প্রাণ চঞ্চলতা ছিল সবসময়। শহর আমাদের এত বড় ছিল না তখন, আর একটু ছোটো শহর ছিল, লোকসংখ্যাও কম ছিল, কিন্তু স্কুলগুলোতে যে খেলাধুলার যে পরিবেশ ছিল, যেটা এখন অভাব। আগে একটা স্কুলে খেলাধুলার একটা বিরাট পরিচয়, প্রত্যেকটা স্কুলে অ্যানুয়াল স্পোর্টস হতো, এবং অ্যানুয়াল স্পোর্টস থেকে প্লেয়ার সিলেকশন হতো স্কুল টুর্নামেন্টের জন্যে। আর স্কুল টুর্নামেন্টে ওইখানে একটা বিরাট ব্যাপার ছিল, 30-35টা টিম থাকতো, শিলচর খেলা হতো সমস্ত জোনের, কাচার, যেমন কাচার বলা হতো, কাচার জোনের, এরপরে 2টা জোন হলো। তো শিলচর কর্ম মিলিয়ে 30-35টা টিম হতো, 8 দিনের ব্যাপার ছিল এটা। আমরা যখন বাসা থেকে যেতাম তখন আমরা বুঝতাম আমরা 7-8 দিনের জন্যই আমরা যাচ্ছি। টিম হেরে গেলে অন্য জিনিস, আর চ্যাম্পিয়নের জন্য লাস্ট অবধি আমি থাকতে হতো আর কি। তো এরকম ছিল। আর খেলাধুলা তখন, এখন যেরকম একটা সুযোগ সুবিধা মাঠের অভাব কিন্তু আমাদের সবসময় ছিল, আগেও ছিল। তবে আগে একটা জিনিস ছিল, প্রত্যেকটা মাঠে খেলা ছিল, যেমন গভ স্কুলের মাঠে খেলা হতো, নীলমণি স্কুলের মাঠে খেলা হতো, পাবলিক স্কুলের মাঠে খেলা হতো, 3টা মাঠে খেলা হতো, এবং প্রত্যেকটা পাড়ায় একটু জায়গা থাকলেও ছেলেরা ফুটবল খেলতো, একটু জায়গা পেলেই ছেলেরা ফুটবল খেলতো। এখন তো মাঠের অভাব, মানে কোনো ছেলেরা যে একটু দৌড়ঝাঁপ করবে, খেলাধুলা করবে, এমন কোনো একটা পরিস্থিতি নেই এখন বলতে গেলে, কোনো একটা মাঠ নেই, কিছু নেই। আর ডিএসের যে গ্রাউন্ডটা আছে ওইটা একটু সুরক্ষিত করে রাখা হয়েছে, কারণ ওইখানে অনেক ভালো ভালো খেলা হয়, এক্সিবিশন খেলা হয়, এইসব খেলায় যাতে মাঠটা নষ্ট না হয় তার জন্য একটা তদারকি ব্যবস্থা আছে, মাঠের মালি আছে, তো ওই মাঠটাকে একটু সংরক্ষিত করে রাখা হয়। আর বর্তমানে ডিএসএ
নীলমণি হাই স্কুলের মাঠটাও টেক আপ করেছে, এখানেও খেলা হয়। এবার ইন্টার কলেজ খেলা হয়েছে, তারপরে ইন্টার ডিস্ট্রিক্টে খেলা হয়েছে ফুটবল। দুই ছিল আগের আর বর্তমানের। আর এখন ক্রিকেটের একটা বিরাট মানে এসছে এখন, এটা হাওয়াই বলতে হয়। আগে যে ফুটবল ছিল, ভলিবল ছিল, করিমগঞ্জের প্রাণ। ফুটবল, ভলিবল, ব্যাডমিন্টন, অনেক খেলা হয়েছে। ব্যাডমিন্টন খেলা হয়েছে আগে, কাজল শাহ এসে খেলেছে, প্রদীপ ছাড়িয়া খেলেছে, অনেক দিকপাল ব্যাডমিন্টন খেলোয়াড়রা এখানে এসে খেলেছেন। ওনাদের খেলা আমরা দেখেছি, যেটা ভুলবার নয়। আর এখন সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে খেলাধুলার প্রসারতা এখন অনেক বেড়ে গেছে। আগে ছিল একটা লিমিটেশনের মধ্যে ছিল, একটা গণ্ডি ছিল আগে। এই খেলা আমরা একটা ক্যালেন্ডার তৈরি করলাম। আমিও যখন ডিএসএতে ছিলাম একটা ক্যালেন্ডার ছিল, যেই খেলা ফুটবল আমার এত থেকে, ক্যালেন্ডারটা এখনও আছে, এই মরশুমে আমার এত থেকে এত পর্যন্ত এই 5 মাস আমার ফুটবল। এরপরে একদিকে ভলিবল হবে, আদার্স খেলা হবে, তারপর ক্রিকেট হবে। এখন ক্রিকেট খেলাটাই বেশি। ক্রিকেটে এখন স্কুল আন্ডার 13 আছে, সিনিয়র আছে, এ ডিভিশন আছে, বি ডিভিশন আছে, ইন্টার কলেজ আছে, মেয়েদের উমেন্স একটা বিরাট প্রাপ্তি আমাদের। এবছরও আমাদের একটা সমাধিতা শাখা ক্রিকেটে একটা বিরাট আমাদের একটা সাফল্য এনে দিয়েছে, আমরা গর্বিত ওদেরকে নিয়ে। আর সৌরভ দেব, ওরা আমাদের অনেক দিয়েছে ক্রিকেটে এর আগেও অনেকে দিয়েছে, ফুটবলও দিয়েছে অনেক আগে, যেটা আমরা করিমগঞ্জ থেকে ফুটবলে বেরিয়েছি আগে। অজয় দাস, যাকে বর্দলি ট্রফিতে একবার চুনি গোস্বামী এসেছিলেন, তো অজয় দাসের একটা ডজিং দেখেছেন, উনি বল নিয়ে ডজ করতে দেখেছেন। উনি জিজ্ঞেস করেছেন ছেলেটাকে, বলছে আমাদের আসাম অমুক। তখন মানে অজয় দাস মানে আমাদের সাধনদা বলে যাকে ডাকি আর কি, অজয় দাসকে ডেকেছেন, তুমি যাবে আমার সঙ্গে কলকাতা। অজয় দা কিন্তু তখন গেলেন না। তো তখন মানে এইরকম আমাদের করিমগঞ্জের মতো প্রত্যন্ত এলাকার একটা ছেলের খেলা দেখে স্বয়ং চুনি গোস্বামী পর্যন্ত আপ্লুত হয়েছিলেন খেলা দেখে, এই ছেলেটার পায়ে কী আছে। তারপর আমাদের তো দেবাশিস রায় আছে, ইন্টারন্যাশনাল প্লেয়ার, অরূপ দাস আছে, অনুপ ভট্টাচার্য আছে, অনেক আগে যে সিঙ্গাপুর গিয়েছে জুনিয়র ন্যাশনাল হয়ে। তো অনেক প্রতিভা আমাদের করিমগঞ্জ থেকে বেরিয়েছে আগে। এখন ফুটবলে ঠিক এতটুকু নেই, কিন্তু ক্রিকেটের দিকে আমরা এখন আশাবাদী। ক্রিকেট থেকে আমরা অনেক কিছু পাচ্ছি, আশা করি ভবিষ্যতে আমরা এটা পাবো। আর ফুটবলেও এখন চেষ্টা করছে, দেখা যায় কী হয়। ফুটবলটা এখন সব ব্যাপার হচ্ছে, ফুটবলটা এখন হয়ে গেছে শহরমুখী নিয়ে। আগে ছিল ফুটবলটা শহরমুখী খেলা, শহরে ছিল, আমরা গিয়ে বাইরে গিয়ে খেলতাম, নানা গ্রাম থেকে আমাদেরকে নিয়ে যেত খেলার জন্যে। এখন গ্রাম থেকে আমাদেরকে প্লেয়ার আনতে হয় ফুটবলার। এবং শহরের ছেলেরা ফুটবল, সব জায়গাতেই এক অবস্থা। ফুটবলে একটা দৈনন্দিন সব কলকাতার মতো জায়গাতেও একই অবস্থা, ফুটবল খেলতে চায় না বাঙালি ছেলেরা। তো এটা বিরাট আমরা একটা লস ওই দিক দিয়ে, ফুটবলের দিকে। আমরা এখন নির্বাচনের ক্লাবও না, অনেক টাকার বিনিময়ে আমরা যদিও আমাদের জেলার মধ্যে পড়ে রাঙ্গামাটি ওইসব জায়গায় ট্রাইবাল ছেলেরা, ওইসব ছেলেদের গিয়ে নিয়ে এখানে টিম করে। বাঙালি ছেলেদের মধ্যে ফুটবলটা একটা বিলুপ্তির পথে চলে গেছে আর কি। আর এতে ক্লাবগুলোর খরচাও অনেক বেড়ে গেছে। আর বর্তমানে ডিএসের পরে যে গুরুদায়িত্ব এখন অনেক কিছু, যেমন সুইমিং পুল হয়েছে, ইনডোর স্টেডিয়াম হয়েছে, তারপরে এই নিমেষের মাঠটা অধিগ্রহণ করা হয়েছে, গভর্নমেন্টের মাঠেও খেলা হচ্ছে রেগুলার। ক্রিকেট আপাতত বন্ধ, ভলিবল চলছে, বৃষ্টির জন্য বন্ধ। তো ডিএসএ এখন বর্তমানে যারা ডিএসএতে আছেন, এখন তো পুরনো বলতে কেউই নেই, সবই এখন বয়স হয়েছে, তখন সব নব্যরা। তবে একটা জিনিস খুব আশাবাদী, ওদের যে কর্মপ্রেরণা যেটা আছে, কাজ করার যে স্পৃহা আছে, ওটা আমাকে খুব অভিভূত করেছে। বর্তমানে একটা টিম ওয়ার্ক, খুব সুন্দর টিম ওয়ার্ক হয়েছে, সব ইয়ংস, সব প্রেসিডেন্ট একটু সিনিয়র পুরনো লোক, কিন্তু জেনারেল সেক্রেটারি থেকে আরম্ভ করে, সচিব থেকে আরম্ভ করে যেসব যারা যে বডি করেছে, ওদের যে স্বতঃস্ফূর্ততা, যেভাবে কাজ করার প্রতি যে ওদের যে নিষ্ঠা স্পৃহা, সত্যি আমি অভিভূত ওদের ওইসব দেখে। এবং ওইসব থেকে আশা করি আর কি যে সব কিছু একটা করা কাটবে,
আবার ঠিক হয়ে যাবে। তো আপনাদের সময়ে মহিলারা খেলতে না, আসতেন? খেলতো, আমাদের সময় ছিল, আমার সময় ঠিক মহিলারা খেলতো, ব্যাডমিন্টন খেলতো, যেমন মতিজি ছিলেন, হুম। তো মিলন শশী মজুমদার ছিলেন, উনি তো মানে সব দিক দিয়ে, যেমন এডুকেশন পড়াশোনার দিক দিয়েও ছিলেন, খেলাধুলার দিক দিয়ে, গান বাজনা সব দিকে উনি ছিলেন, উৎসাহ দিতে সবসময়। তো মেয়েরা তখন খেলতো, যেমন তখন দীপালি ছিল, শিবানী, ওইরকম সবার নাম আমি বলতে পারবো না, সবার নাম ভুলে গেছি। তো মেয়েরা খেলতো। তারপর সম্ভবত 80তে মেয়েদের টুর্নামেন্ট ফুটবল হয়েছে এখানে, ফুটবল হয়েছে করিমগঞ্জে, মেয়েদের খেলা হয়েছে স্কুল লেভেলে, বেশ বিজয় সুন্দরীকে এমএমসি ওরা পার্টিসিপেট করতো, বিক্রম চাঁদ, বেশ খেলা হয়েছে। তারপর মেয়েদের ইন্টার ডিস্ট্রিক্ট ভলিবল হয়েছে, মেয়েদের টিম পার্টিসিপেট করেছে, রানার্স আপ হয়ে এসেছিলো একবার, ইয়ারটা ঠিক আমার মনে নেই। বেশ ছিল, কিন্তু মেয়েদের আজও আছে। এখন মেয়েদের অ্যাথলেটসের ব্যাপারে মেয়েদের যে একাগ্রতা, এটা চোখে পড়ার মতো। অনেক গ্রামের মেয়েরা আছে যারা হয়তো অনেক পারিবারিক প্রতিকূলতা কাটিয়েও ওরা খেলা মাঠে আসে। এতে বোঝা যায় যে গার্জিয়ানরা, অভিভাবকরা এখন খেলাধুলার প্রতি একটা, ছেলেরা মেয়েরা খেলাধুলা করবে ওইরকম একটা চিন্তাধারা ওনাদের মধ্যে এখন গড়ে উঠেছে। তো এটা আমাদের একটা শুভ লক্ষণ বলা যায়। আর একটা জিনিস হয়েছে, এখন তো মিডিয়ার যুগ, টিভিতেও অনেক খেলা দেখছে, মেয়েদের খেলা দেখছে, উৎসাহিত হচ্ছে, অনুপ্রাণিত হচ্ছে। আমাদের আসামের হিমা দাস, তারা আরও অনেক, তো ওটা তো বিরাট প্রেরণাদায়ক। পিটি ঊষাকে দেখেও অনেক মেয়েরা তখন অনুপ্রাণিত হয়েছে, সব সারা ভারতেই। আজকে তো অনেক প্রসারতা হয়েছে, সরকার থেকে অনেক কিছু দিচ্ছে খেলাধুলার জন্য, উৎসাহিত করছে, এটা একটা শুভ লক্ষণ। শ্রোতা বন্ধুরা, খেলার জগৎ আজ এখানে শেষ করছি। আপনাদের সঙ্গে আবার কথা হবে আমাদের আগামী অনুষ্ঠানে। আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই সুস্থ থাকবেন। এবারে বিদায় নিচ্ছি, তবে তার আগে জানিয়ে দেব, উপস্থাপনায় ছিলাম অনির্বাণ জ্যোতিগুপ্ত, সাক্ষাৎকার নিয়েছেন রতন দেব, জসীমউদ্দিন লস্কর ও নবেন্দু দাস। অনুষ্ঠানটি সম্পাদনা করলেন কৃষ্ণেন্দু ভট্টাচার্য এবং প্রযোজনায় হিতব্রত ভট্টাচার্য।